ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি 2016 এর যে কোয়েশ্চেনের রিমেনিং পার্টটা আছে 20টা কোয়েশ্চেন কমপ্লিট করব। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নি। R2 butanol to R2 chlorobutane conversion is best done by, দেখো কোন কম্পাউন্ড দিয়ে কনভার্সনটা হবে। কি কি দেওয়া আছে? SaCl2, ড্রাই ইথার, SoCl2, pyridine, সোডিয়াম ক্লোরাইড, ডাইমিথাইল ফরমামাইড, ইথানল অ্যান্ড HC। ঠিক আছে, এখানে কি বলেছে? ক্লোরোবিউটেন ফর্ম করবে বিউটানল থেকে। এবং এখানে দেখো একটা জিনিস বলেছে যে রিটেনশন হচ্ছে কনফিগারেশনে। ঠিক আছে, দুটোর কনফিগারেশনই আর, তো এখানে কি হচ্ছে? রিটেনশন হচ্ছে, রিটেনশন অফ কনফিগারেশন। তো রিটেনশন অফ কনফিগারেশন হওয়ার জন্য কি হতে হবে? রিটেনশন অফ কনফিগারেশন হয় কোন কেসে? SN1 অ্যান্ড SN2 এই যে দুটো পাথওয়ে, ঠিক আছে, এই যে দুটো পাথওয়ে তার মধ্যে রিটেনশন অফ কনফিগারেশন আমরা কোথায় পাই? SN1 সাবস্টিটিউশনে আমরা কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, যেখানে কি হয়, দুটো প্রোডাক্ট ফর্ম করে, একটা ইনভার্সন হয় এবং একটা রিটেনশন হয়। সেটা কিসের জন্য হয়? কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেপে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট যে স্টেপে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করে। সেই কারণে এই যে SN1 রিয়াকশনটা, এর অর্ডারটা কি হয়? ফার্স্ট অর্ডার। বাট SN2 রিয়াকশন এটা কি হয়? সেকেন্ড অর্ডার রিয়াকশন। এবং SN2 সাবস্টিটিউশনে অলওয়েজ ইনভার্সন হয়। ঠিক আছে, এটা কি? সেকেন্ড অর্ডার রিয়াকশন। তো এই যে কার্বোক্যাটায়নটা, এটা স্টেবিল হতে হবে। কার্বোক্যাটায়নটা স্টেবিল হয় যখন SoCl2 ড্রাই ইথারে আমরা ইউজ করব। ঠিক আছে, ড্রাই ইথারে আমরা যখন ইউজ করব। ওকে, দেখো এখানে আমি জাস্ট একটু সিম্পলি ড্র করে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে 2 বিউটানল। ওকে, সলিড লাইনে ওয়েটস মানে আপে আছে, ডাউনে হাইড্রোজেন পড়ছে। ঠিক আছে, এবার এখান থেকে যেটা হয়, একটা SN1 যে মেকানিজম, তাতে কি হয়? একটা কার্বোক্যাটায়ন ফর্ম করে। তো কার্বোক্যাটায়ন যেটা ফর্ম করবে, দেখো ঠিক আছে, এই যে ইন্টারমিডিয়েট যেটা ফর্ম করছে কার্বোক্যাটায়ন, তারপর কি হয়? এখানে দুদিকেই অ্যাটাক করতে পারে। ক্লোরাইডটা দুদিক থেকেই অ্যাটাক করতে পারে, এদিক থেকেও করতে পারে, আবার এই দিক থেকেও করতে পারে। তো এক্ষেত্রে আমরা দুটো প্রোডাক্ট এখানে পাই। ঠিক আছে, একটা আর অ্যান্ড একটা এস, এই দুটোই আমরা পাই। তো এখানে যেটা বলেছে আমাদের, যে এখানে দেখো R2 ক্লোরোবিউটেন ফর্ম করছে, R2 ক্লোরোবিউটেন। তো R2 ক্লোরোবিউটেন মানে আর কনফিগারেশন। ঠিক আছে, আর কনফিগারেশনই থাকবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে OH কে রিপ্লেস করে ক্লোরিন আসবে, হাইড্রোজেন, CH3। দেখো এখানে কনফিগারেশন কি হচ্ছে? 1 2 3। তাহলে এটা ক্লকওয়াইজ রোটেশন এবং 4 ব্যাকে আছে, তার মানে আর হবে, আর কনফিগারেশন। এখানেও সেম 1 2 3 4। ঠিক আছে, 4 ব্যাকে আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আর কনফিগারেশন। ওকে, চলো নেক্সট। হুইচ প্রোটন হ্যাজ হায়ার টেল ভ্যালু ইন প্রোটন NMR স্পেকট্রাম? দেখো স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে তোমার ABCD, এই যে চারটে টাইপের, এখানে কটা টাইপের হাইড্রোজেন আছে, এদের এনভায়রনমেন্ট গুলো দেখো, কোনটার ক্ষেত্রে হাইয়েস্ট আমরা শিফটিং ভ্যালুটা পাবো। ঠিক আছে, তো এখানে কি আছে? এখানে 4 টাইপস হাইড্রোজেন আছে, 4 টাইপস হাইড্রোজেন। ঠিক আছে, এখানে 4 টাইপস হাইড্রোজেন আছে। এবার এই কোনো মলিকুলকে আমরা ধরো একটা ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করেছি, ডেফিনেটলি সেটা কি? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে আমরা প্লেস করেছি, এবং এর জন্য কি হবে? তোমার পাই ইলেকট্রনের সার্কুলেশন হবে, যেটার জন্য কি হবে? একটা ইলেকট্রিক রিং কারেন্ট একটা তৈরি হবে। ঠিক আছে, ইলেকট্রিক রিং কারেন্ট একটা ওখানে জেনারেটেড হবে, এবং এটা কি হয়? প্যারাম্যাগনেটিক।
ওকে, এটার নেচারটা হয় প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। তো এটা কি হয়, প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। যে ইলেকট্রিক একটা রিং কারেন্ট তৈরি হচ্ছে সেটা কি হয়, প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড হয়ে যায়। এবং এটা কার সাথে, ইথিলিনের প্রোটনের থেকে, ঠিক আছে, ইথিলিনের প্রোটনের সাথে এটা প্যারালাল হয়। সেই কারণে প্রোটনটা কি হয়, ডিশিল্ডেড, ঠিক আছে, প্রোটনটা ওই কারণে কি হয়ে যায়, ডিশিল্ডেড হয়ে যায়। ওকে, সেটা কোনটা, এই যে হাইড্রোজেনটা, এটা কি হয়, এটা ডিশিল্ডেড হয়ে যাচ্ছে, ডিশিল্ডেড। ওকে, তো এবং এটা কি করে, এটা ডাউনফিল্ড রিজিয়নে অ্যাপিয়ার করে, ডাউনফিল্ড রিজিয়নে এটা অ্যাপিয়ার করে। এবং ডেল ভ্যালুর কি হয়, হাইস্ট শিফটিং হয়। তো এটা হয়ে যাবে সি, দেখো সি দিয়ে ডিনোট করা আছে, মানে অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, the hybridization of bromine in Br83 is, হাইব্রিডাইজেশন কি হবে, দেখো ব্রোমিন ট্রাইফ্লোরাইড, এখানে হাইব্রিডাইজেশন কি হবে ব্রোমিনের, বোরন ওয়ানে আমরা বুঝি 5s2 5p3 5, ঠিক আছে, 5s2, তাহলে এখানে জাস্ট ইলেকট্রন গুলো এখানেই দেখো সিম্পলি ড্র করে নিচ্ছি, 5p 5p5, ঠিক আছে, আর 5d-টা কি থাকছে, পুরো ভ্যাকেন্ট থাকছে। এই, চলো এবার তাহলে নেক্সট দেখো, ব্রোমিন অ্যাটম এক্সাইটেড হলো, ব্রোমিন অ্যাটম এক্সাইটেড হলো। ওকে, ব্রোমিন অ্যাটম এক্সাইটেড হওয়ার পরে কোথায় এলো, দেখো এখানে কি থাকছে, দুটো লোন পেয়ার থাকবেই, এখানে তো আমার তার কি লাগবে, তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে, তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে, তো তাহলে 5d-তে চলে যাবে একটা ইলেকট্রন এক্সাইটেড হয়ে, ঠিক আছে। দেখো তাহলে 5d-র একটা সেলে গেল। এবার এখানে ফ্লোরিন কি করবে, হাইব্রিডাইজেশন করবে, ফ্লোরিন তিনটে ফ্লোরিন এখানে সিগমা বন্ড ফর্ম করবে। দেখো তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, এটার হাইব্রিডাইজেশন কি হচ্ছে, sp3d, sp3d। ওকে, এটার হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3d, যেখানে কি থাকছে, দুটো লোন পেয়ার থাকছে, এগুলো হচ্ছে সিগমা বন্ড, আর এই দুটো হচ্ছে লোন পেয়ার, লোন পেয়ার। এবং এর যে জিওমেট্রি Br83, এটা কি হচ্ছে sp3d, সেই কারণে এটা কি ট্রাইগোনাল বাইপিরামিড হবে এর স্ট্রাকচার, ঠিক আছে, এর স্ট্রাকচারটা হয়ে যাবে কি ট্রাইগোনাল বাইপিরামিড। দেখো ট্রাইগোনাল বাইপিরামিড, ঠিক আছে, এইরকম হয় স্ট্রাকচার, ব্রোমিন, ফ্লোরিন, এখানে থাকছে ফ্লোরিন, ঠিক আছে। তো এবারে দেখো এই যে এর শেপটা কিরকম হবে, এই যে যে এখানে যে আমরা ড্র করছি, ঠিক আছে, ড্র করছি যেটা, দেখো এই যে টিবিপি স্ট্রাকচার, এটা কি ঠিক আছে, টিবিপি স্ট্রাকচার এটা কি ঠিক আছে, এটা ঠিক নেই, এটা কিন্তু রং। অ্যাকর্ডিং টু বেন্স রুল, এই ড্রটা কিরকম হবে, এখানে ফ্লোরিন, এখানে লোন পেয়ার, ঠিক আছে, এখানে লোন পেয়ার, আর অ্যাক্সিয়াল পজিশনে থাকবে ফ্লোরিন, ঠিক আছে, অ্যাক্সিয়াল পজিশনে থাকবে ফ্লোরিন। তাহলে দেখো লোন পেয়ার গুলো যদি আমরা বাদ দিই, জিওমেট্রি তো আমরা দেখতে পেলাম ট্রাইগোনাল বাইপিরামিড, বাট আমরা যদি শেপটা দেখি তাহলে দেখো এরকম আসছে ফিগার।
দেখো ঠিক আছে, তাহলে এটা দেখো কি হচ্ছে, টি শেপ, এরকম আমরা একটা স্ট্রাকচার পাচ্ছি, তাই না? এরকম আমরা একটা স্ট্রাকচার পাচ্ছি, এটা হয়ে যাচ্ছে কি, এটাকে আমরা বলে থাকি টি শেপড। যদিও এখানে আমাদের এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার চাইনি, তাও আমি এখানে বলে দিলাম। চলো এরপর নেক্সট বলছে কারেক্ট অর্ডার অফ থার্মাল স্টেবিলিটি। দেখো থার্মাল স্টেবিলিটি এখানে কি দেওয়া আছে, এখানে অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটালের সালফেট দেওয়া আছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, গ্রুপ 2 তে থাকে। গ্রুপ 2 তে পিরিয়ডিক টেবিলের গ্রুপ 2 তে এদেরকে প্লেস করা হয়েছে। এবার দেখো এখানে এক্সপ্লেনেশনটা সুন্দর করে লিখে দেওয়া আছে যে থার্মাল স্টেবিলিটি কিসের কিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কিসের কিসের উপর ডিপেন্ড করে দেখো, এমনি গ্রুপ বরাবর 2 আমরা যদি অ্যালং দা তোমার গ্রুপ যাই, ঠিক আছে, মানে ডাউন দা গ্রুপ আমরা যদি যাই, তাহলে আমরা পরপর কি পাবো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ঠিক আছে, আমরা পাচ্ছি। তাহলে ডাউন দা গ্রুপ কি হয়, সাইজ অফ দা ক্যাটায়ন ইনক্রিজ করবে, ফার্স্ট পয়েন্ট বলছে। এবারে লার্জার ক্যাটায়ন কি করে, লোয়ার চার্জ ডেনসিটি হয়, একদমই। পজিটিভ চার্জ তো একটাই, সিঙ্গেল, তাহলে যখনই লার্জ হয়ে যাচ্ছে ক্যাটায়ন, এটা কি থাকবে, এই চার্জটা পুরোটাতে ডিস্ট্রিবিউট হয়ে থাকলে কি হবে, লার্জ ক্যাটায়নে চার্জ ডেনসিটি লোয়ার হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে কি হবে, ডেফিনেটলি পোলারাইজিং পাওয়ার, মানে নেগেটিভ অন্য কোনো অ্যানায়নকে যে পোলারাইজ করবে, সেই পোলারাইজিং পাওয়ারটা কি হবে, উইকার, মানে কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এবার মানে এই যে পোলারাইজিং পাওয়ার, এই যে উইকার মানে উইক পোলারাইজিং পাওয়ার, এটা কি করে, এটা কিন্তু সালফেট অ্যানায়নের ডিস্টরশন বেশি ঘটায় না। যত বেশি পোলারাইজ করবে তত বেশি ডিস্টর্টেড হবে অ্যানায়নটা, বাট এখানে সেটা হচ্ছে না। উইক পোলারাইজিং পাওয়ার রেজাল্ট ইন লেস ডিস্টরশন অফ দ্য সালফেট অ্যানায়ন। চলো এর পরেরটা দেখো, লেস ডিস্টরশন মিনস স্ট্রঙ্গার আয়নিক বন্ড। ঠিক আছে, ডিস্টরশন কম হওয়া মানে কি হবে, স্ট্রং হবে আয়নিক বন্ডটা। ওকে, এবং স্ট্রঙ্গার আয়নিক বন্ড মানে কি হচ্ছে, ল্যাটাস এনার্জিটাও হায়ার হচ্ছে। ঠিক আছে, ল্যাটিস এনার্জিও হায়ার হবে। তাহলে যার ক্ষেত্রে ল্যাটিস এনার্জি কি হবে, বেশি হবে, ল্যাটিস এনার্জি যার ক্ষেত্রে বেশি হবে, তাহলে সে কি করবে, বেশি এনার্জি লাগবে বন্ড ব্রেক করতে, তাই না, বন্ড ব্রেক করতে বেশি এনার্জি কিন্তু লাগছে, তার মানে বেশি স্টেবল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ট্রনসিয়াম সালফেট কি হবে, সবচেয়ে বেশি কিন্তু স্টেবল হবে, স্ট্রনসিয়াম সালফেট বেশি স্টেবল হবে। তারপর আসছে ক্যালসিয়াম, তারপর আসছে ম্যাগনেসিয়াম, তারপর আসছে বেরিলিয়াম। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, হোয়াট ইজ দ্য পিএইচ অফ 0.01 in অ্যামোনিয়াম অ্যাসিটেট সলিউশন। খুব ভালো করে দেখো, এই যে অ্যামোনিয়াম অ্যাসিটেট সলিউশন বলা হচ্ছে, এই অ্যামোনিয়াম অ্যাসিটেট CH3COONH4, ঠিক আছে, এটা কি, অ্যামোনিয়াম অ্যাসিটেট, এটা কি, এটা হচ্ছে উইক অ্যাসিড আর উইক বেসের একটা সল্ট, উইক অ্যাসিড অ্যান্ড উইক বেসের সল্ট, উইক বেস। তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেশন করব কিভাবে, একটা সূত্র আছে, উইক অ্যাসিড উইক বেসের সূত্র আছে পিএইচ এর, পিএইচ ইকুয়াল টু 7 প্লাস হাফ পিকেএ মাইনাস পিকেবি। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছে 0.01 মোলার অ্যামোনিয়াম অ্যাসিটেট, 0.01 মোলার অ্যামোনিয়াম অ্যাসিটেট। এবার এখানে যেটা হবে, একটা উইক অ্যাসিড আর একটা উইক বেস, সেই কারণে পিকেএ ইকুয়াল টু পিকেবি। ঠিক আছে, মানে একদম নিয়ারলি ভ্যালু আমরা বলতে পারি। তাহলে পিকেএ মাইনাস পিকেবি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে পিএইচ ইকুয়াল টু আমরা কি পাবো, পিএইচ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 7।
পিএইচ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 7, তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট। দ্য কারেক্ট অর্ডার ইজ or acidity, the correct order of acidity is, দেখো কারেক্ট অর্ডার কি হবে? আচ্ছা, প্রথমেই আমি তাহলে অর্ডারটা কি হবে বলে দিই। কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি, কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি বোরনের যে কম্পাউন্ডটা, ঠিক আছে, বোরন ট্রাইফ্লোরাইডের তার চেয়ে কম, BCl3 তার চেয়ে কম। ঠিক আছে, BCl3 তার চেয়ে কম মানে BBr3, তারপর BCl3, তারপর BF3, অপশন হয়ে যাবে সি। তো এবার কেন? দেখো বোরনে কি থাকছে? বোরনে থাকছে এখানে, বোরন আমরা যেটা জানি বোরন ট্রাইফ্লোরাইড, এখানে কিন্তু অক্টেট ফিল আপ হয় না, অক্টেট ফিল আপ হয় না। এবার এখানে আমাদের বলেছে অ্যাসিডিটি, অ্যাসিডিটি মানে কি? ডেফিনিটলি অ্যাসিডিটি মিনস কি? যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, যে মেইনলি এগুলো কি? এগুলো হচ্ছে কিন্তু মেইনলি লুইস অ্যাসিড। এখানে যতগুলো কম্পাউন্ড দেওয়া আছে এরা প্রত্যেকেই কিন্তু লুইস অ্যাসিড। এবার এদের যে অ্যাসিডিটি সেটা কার উপর ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অন অ্যাবিলিটি টু টেক লোন পেয়ার। ঠিক আছে, লোন পেয়ারকে কতটা অ্যাট্রাক্ট করতে পারে, কতটা অ্যাকসেপ্ট করতে পারে, তার যে অ্যাবিলিটি সেটার উপরে ডিপেন্ড করে লুইস অ্যাসিডিটি তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার দেখো এখানে প্রত্যেকটাতে বোরন আছে। বোরন কি? বোরন হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার কারণ এখানে অক্টেট ফিল আপ হচ্ছে না, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ওকে, এবার দেখো এই যে বোরন যাদের যাদের সাথে কম্বাইন করছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এদের কি কি অরবিটাল আছে? ফিল্ড অরবিটাল। কি কি? 2p, 3s, দেখো 2p, 3p, 4p। ঠিক আছে, এদের ফিল্ড অরবিটাল আছে এগুলো। ঠিক আছে, ফিল্ড অরবিটাল। তো চলো, তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এদের ইলেকট্রন দিয়ে এগুলো ফিল আপ আছে, ওকে, তাহলে এবার কি করবে? এই যে ব্রোমিনের কি আছে? ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তো এখানে যেটা হয়, ঠিক আছে, একটা ব্যাক বন্ডিং হয়। ঠিক আছে, এখানে একটা ব্যাক বন্ডিং হয়, মানে বোরনের পিপাই আর তোমার হ্যালোজেন বলো। ঠিক আছে, পিপাই এখানে একটা কি হচ্ছে? ব্যাক বন্ডিং হচ্ছে। তার কারণ কি? তোমার বোরনের ইলেকট্রন ডেফিসিয়েন্ট একটা 2p অরবিটাল আছে। ঠিক আছে, বোরনের ইলেকট্রন ডেফিসিয়েন্ট 2p অরবিটাল আছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে যেটাকে আমরা বলছি ব্যাক বন্ডিং, পিপাই ব্যাক বন্ডিং, এটা কার ক্ষেত্রে এফিসিয়েন্ট? সেটা এবার আমাদের বুঝতে হবে। ঠিক আছে, পিপাই ব্যাক বন্ডিং তো বলছি, এবার কার ক্ষেত্রে এফিসিয়েন্ট? ঠিক আছে, দেখো এখানে যেটা হয়, ফ্লোরিনের টুপির সাথে বোরনের টুপি, এদের দুজনের কি হয়? ম্যাচিংটা ভালো হয় সেম এনার্জি লেভেলে, সেই কারণে এখানে এফিসিয়েন্ট পিপাই ব্যাক বন্ডিংটা হয়। ঠিক আছে, এবার যখন আমরা ক্লোরিন তারপর আবার ব্রোমিনে যাব, এখানে কি হবে? আস্তে আস্তে তোমার ব্যাক বন্ডিংটা লিস্ট এফিসিয়েন্ট হয়ে যাবে। তার কারণ 4pর সাথে 2p খুব একটা ম্যাচ করবে না, 3pর সাথে 2pর সাথে যতটা তোমার ম্যাচিং হচ্ছিল সেই ম্যাচিংটা 3pতেও আসছে না। তাহলে এখানে কি হবে? BBr3 এর সবচেয়ে অ্যাসিডিটি কম হবে, কারণ ইলেকট্রন পেয়ার সহজে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, সহজে অ্যাকসেপ্ট করবে না, তো সেই কারণে তোমার BBr3 এটা কি করে? এখানে পাই ব্যাক বন্ডিংটা, এখানে এক্সটেন্ট অফ পাই ব্যাক বন্ডিং পোর, সেই কারণে এটা কি করবে? লোন পেয়ার ইজিলি অ্যাকসেপ্ট করবে। ব্যাক বন্ডিং হচ্ছে না বলে এটা কি করবে? লোন পেয়ারটা ইজিলি
অ্যাকসেপ্ট করবে। তো সেই জন্য BBr3 হয়ে যাবে কি এর হাইয়েস্ট অ্যাসিডিটি। ওকে, হাইয়েস্ট অ্যাসিডিটি। তাহলে এখানে হয়ে যাচ্ছে কোনটা অপশন সি অ্যান্সার, এবং BF3 এর কি সবচেয়ে কম। BF3 এর লুইস অ্যাসিডিটি সবচেয়ে বেশি, কারণ এখানে স্ট্রং পিপাই ব্যাক বন্ডিংটা হচ্ছে, ব্যাক বন্ডিংটা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো 42 কি কি বলেছে। For the radical chain reaction below, the correct classification for step 2 and step 3 is respectively, দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 পরপর দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে দেখো, চেন প্রপাগেশন, চেন টার্মিনেটিং, চেন ব্রাঞ্চিং, চেন টার্মিনেটিং, প্রপাগেটিং, চেন ব্রাঞ্চিং, এরকম কতগুলো দেওয়া আছে। তো দেখো কি কি হয় অ্যাকচুয়ালি, যে রিয়াকশনের স্টেপগুলো, চেন রিয়াকশনের স্টেপগুলো কি হয়, চেন ইনিশিয়েশন। এখানে কি হয়, লাইট বা হিটের প্রেজেন্সে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। ফ্রি র্যাডিক্যাল এখানে কি করছে, ফর্ম করছে। তাহলে এটা অ্যাকচুয়ালি যেটা হয়, এটা হচ্ছে চেন ইনিশিয়েশনের স্টেপ, ইনিশিয়েশন। এরপর কি হয়, প্রোপাগেশন হয়, মানে এই যে ফ্রি র্যাডিক্যাল যেটা ফর্ম করলো, এটাই কি হবে, কিছু রিয়াকশন ঘটাবে, মানে এই চেন রিয়াকশনটাকে ফরওয়ার্ড করছে। ঠিক আছে, এই যে স্টেপটা, এটাকে আমরা বলবো প্রোপাগেশন। ঠিক আছে, দেখো নেক্সট স্টেপেও আমরা দেখছি, এই যে একটা ফ্রি র্যাডিক্যাল ব্রোমিন 2 সাথে এটা রিয়াকশন করে HBr আবার ব্রোমিন ডট তৈরি করেছে। ঠিক আছে, তাহলে এটাও হবে প্রোপাগেশন। তার কারণ কি, একটা দেখো র্যাডিক্যাল ইউজ করে একটা রিয়াকশন ফরওয়ার্ড করলো, এবং তার বিনিময়ে আর একটা র্যাডিক্যাল তৈরি করে গেল যে আরো রিয়াকশন করতে পারবে। তাহলে 2 আর 3 এই দুটো স্টেপই হয়ে যাবে চেন রিয়াকশন প্রপাগেটিং। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। চলো নেক্সট, দেখো the correct order of boiling point of compound 1 and 4, দেখো 1 থেকে 4 পর্যন্ত কারেক্ট অর্ডার কি হবে। আচ্ছা, এখানে প্রথমেই দেখো দেখে নি, এখানে এটা কি আছে, ইথার, বাকিগুলো কি আছে, অ্যালকোহল। ঠিক আছে, এবার ইথারের চেয়ে অ্যালকোহলের বয়লিং পয়েন্ট সবসময় বেশি হয়। তার কারণ অ্যালকোহল কি করে, অ্যালকোহল এরা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফরমেশনের মাধ্যমে কি করে, একটা পলিমার টাইপের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, একটা কি করে, মানে পলিমার মলিকুল টাইপের একটা স্ট্রাকচার এখানে কিন্তু ফর্ম করে। ঠিক আছে, মানে এটা এক্সিস্ট করে, অ্যালকোহলগুলো এক্সিস্ট করে, অ্যালকোহল এক্সিস্ট অ্যাজ পলিমার। ওকে, অ্যালকোহল এক্সিস্ট অ্যাজ পলিমার। ঠিক আছে, তো এদের বয়লিং পয়েন্ট সবসময় বেশি হয়। তাহলে প্রথমেই আমি ইথারটাকে বাদ দিয়ে দেবো। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে 1, 3, 4 তিনটেতেই কি আছে, অ্যালকোহল আছে। তাহলে এই যে অ্যালকোহল গুলো এদের মধ্যে কার হবে, দেখো এই যে এখানে আমরা দেখছি কি ব্রাঞ্চড, অ্যালকোহল গুলো ব্রাঞ্চড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্রাঞ্চড হয়ে যাচ্ছে। তাহলে এখানে ব্রাঞ্চ হয়ে যাওয়া মানে কি, যে সারফেস এরিয়া, ঠিক আছে, সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে, ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর দুয়েরটা তো প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। এবারে দেখো অ্যালকোহলের যেটা কি হচ্ছে, বয়লিং পয়েন্টটা তাহলে কিভাবে ভ্যারি করবে, দেখো একের সবচেয়ে বেশি হবে, কারণ এটা দেখো এখানে কোনো ব্রাঞ্চিং নেই,
ব্রাঞ্চিং নেই, সারফেস এরিয়া অনেক বেশি। ঠিক আছে, সারফেস এরিয়া অনেক বেশি এবং তোমার সারফেস এরিয়া যখন বেশি হয় তখন ইন্টারমলিকুলার যে ফোর্স, সারফেস এরিয়া যখন বেশি হয় তখন ইন্টারমলিকুলার ফোর্স কি হবে? ডিক্রিজ করবে। ঠিক আছে, সারফেস এরিয়া অফ অ্যালকোহল, ঠিক আছে, সারফেস এরিয়া অফ অ্যালকোহল যখন ডিক্রিজ করে তখন ইন্টারমলিকুলার ফোর্সও ডিক্রিজ করে, ইন্টারমলিকুলার ফোর্স ডিক্রিজেস। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা দেখছি সারফেস এরিয়া কি হচ্ছে, সারফেস এরিয়া 1-এর চেয়ে 3-এ কমছে, আবার 3-এর চেয়ে 4-এ কমছে। তাহলে এখানে ইন্টারমলিকুলার ফোর্সও ওই সেম অর্ডারে কিন্তু কমতে থাকবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি, 1 greater than 3 greater than 4 greater than 2। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ট্রিটমেন্ট অফ ফর্মিক অ্যাসিড উইথ কনসেন্ট্রেটেড H2SO4 gives, চলো এটার কি হবে অ্যান্সার? HCOH ফর্মিক অ্যাসিড প্লাস H2SO4, এখানে যেটা ফর্ম করবে ডিকম্পোজ করবে এবং কার্বন মনোক্সাইড তৈরি করবে। ঠিক আছে, কার্বন মনোক্সাইড অ্যান্ড H2O। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, দেখো কি বলছে। The force constant for H35Cl, D35Cl are the same। ঠিক আছে, ফোর্স কনস্ট্যান্ট দুজনের বলেছে সেম, তাহলে ফোর্স কনস্ট্যান্ট আমি পরপর লিখে যাচ্ছি। ফোর্স কনস্ট্যান্ট এটাকে আমরা যদি কে ধরে নিই, দুটোর ক্ষেত্রেই কে ধরবো কারণ সেম। ঠিক আছে, কাদের জন্য? দুটোর জন্যই, HCl এর জন্য আবার DCl এর জন্য। ঠিক আছে, HCl এর জন্য DCl এর জন্য, দুটোর জন্যই। ঠিক আছে, কি হবে? সেম হবে ফোর্স কনস্ট্যান্ট, যেটা আমাদের কোয়েশ্চেনে বলেছে। এবার বলছে ইফ দ্য ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি অফ HCl ইজ 2886। ঠিক আছে, কি কোনটা বলছে? ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। দেন দ্য রেশিও অফ 0 পয়েন্ট এনার্জি অফ HCl অ্যান্ড DCl কি হবে? দেখো এখানে যেটা বলছে ফোর্স কনস্ট্যান্ট বলেছে, তাই তো? তার আগে আমি কয়েকটা জিনিস এখানে বলে দিই। দেখো যেটা হয় আর কি, তোমার সূত্রটা এখানে বলে দিই। ফর পার্টিকেলস অফ স্মল masses, the solution of the Schrödinger equation দেখো Schrödinger equation gives potential energy কত দেয়? E equal to V plus half H nu। ঠিক আছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ভিটা হয়ে যাচ্ছে ভাইব্রেশনাল লেভেল। ওকে, এইচটা তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট সবাই জানো এবং নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলে কি হয়? দেখো নেক্সট, দেখো ফর লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেল এটা কি হবে? V equal to 0। দেখো V equal to 0, তাহলে V equal to 0 হলে এই ইকুয়েশনটা আমরা কিভাবে লিখতে পারি? E equal to half H nu, E equal to half H nu।
আবার দেখো ফোর্স কনস্ট্যান্টের সাথে আমাদের রিলেট করতে হবে। নিউ ইকুয়াল টু আমরা জানি কি, নিউ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার কে বাই মিউ, যেখানে কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট অ্যান্ড মিউটা হয়ে যাবে রিডিউসড মাস। ভালো করে দেখো, মিউটা হয়ে যাচ্ছে রিডিউসড মাস। তাহলে নেক্সট স্টেপে আমরা কি করব, এই যে নিউ এর ভ্যালু এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, নিউ এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাবো দেখো, ই ইকুয়াল টু হাফ ইন্টু 1/2 পাই রুট ওভার কে বাই মিউ। ঠিক আছে, এখানে এইচ। এবারে দেখো এই যে পুরো টার্মটা এটা কনস্ট্যান্ট এবং বোথ আমাদের যেটা দিয়েছে HCl আর DCl দুজনের সেম ফোর্স কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি ই প্রপোর্শনাল টু রুট ওভার 1/মিউ। মিউটা হচ্ছে রিডিউসড মাস। দেখো তাহলে আমি কিন্তু এখানে করে ফেললাম সলভ। এবার আমি এদের রিডিউসড মাস গুলো ইজিলি ক্যালকুলেশন করতে পারবো, তাই না? দেখো প্রথমে যেটা করব, HCl এর রিডিউসড মাস মিউ HCl, মিউ HCl। তাহলে এখানে কিভাবে করব, মিউ HCl মানে তোমার এখানে পেয়ে যাচ্ছি আচ্ছা রিডিউস মাসটা এখানে লিখেছিলাম, রিডিউস মাসের এক্সপ্রেশন না লেখা হয়নি। রিডিউস মাস দেখো কি হবে, মিউ ইকুয়াল টু m1 m2 বাই m1 প্লাস m2। ঠিক আছে, এটা হয়ে যাবে রিডিউসড মাস। ঠিক আছে, দেখো তাহলে মিউ HCl, তাহলে ই প্রপোর্শনাল যদি এরকম হয় আমরা লিখতে পারি ই ইকুয়াল টু মিউ2 বাই মিউ1 রুট ওভার। ঠিক আছে, মিউ1টা ধরে নিলাম HCl এর আর মিউ2টা ধরে নিলাম DCl এর। তাহলে দেখো এই দুটো বাই করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যদি এবার বসাই, দেখো তাহলে মিউ টু কার ধরবো, DCl এর। ঠিক আছে, মিউ2 হচ্ছে DCl এর ধরছি। তাহলে DCl এর ক্ষেত্রে মিউ2 এটা কত হবে, m1 ইন্টু m2। তার মানে এখানে কি, এটা 2, এটা হচ্ছে 35। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 70 বাই m1 প্লাস m2 মানে কত, 37। ঠিক আছে, পেলাম। এবার নেক্সট চলো মিউ ওয়ান কত হবে, দেখো মিউ1 m1 ইন্টু m2 মানে 1 ইন্টু 35, এইচ এর জন্য 1 বাই 35 প্লাস 1, তার মানে হচ্ছে 35/36, 35/36। দেখো তাহলে এবার এখানে কিন্তু বসিয়ে দেবো মিউ টু কত ছিল, 70/37 ইন্টু মিউ1 মানে 35/36 মানে এটা 36/35 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এটা সলভ করলে পেয়ে যাব অ্যান্সারটা। ঠিক আছে, এখানে আমরা অ্যান্সারটা পাবো ই ইকুয়াল টু আমরা অ্যান্সারটা পাবো কত আছে এখানে, আচ্ছা 1.4। ঠিক আছে, এখানে আমরা দেখো এখানে অ্যান্সারটা পেয়ে যাব 1.4। 1.4 এখানে অ্যান্সার পাবো, অপশন সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা 10টা কোয়েশ্চেন হয়ে গেছে। চলো আমি তোমাদের কোর্সের ব্যাপারে একটু বলে দিই। আমাদের প্র্যাকটিস বার চলছে একটা। ঠিক আছে, এখানে টোটাল এক্সামের আগে পর্যন্ত এখন মোটামুটি এখানে 30টা প্র্যাকটিস ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে। 30টা প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে, 30টা প্র্যাকটিস ক্লাস এখানে অলরেডি দেওয়া হয়ে গেছে। এখানে এখনো রেগুলার রেগুলার আপলোড করা হচ্ছে একটা দুটো করে। পরীক্ষার আগে পর্যন্ত তোমরা মোটামুটি এখানে 50+ প্র্যাকটিস ক্লাস পেয়ে যাবে। 50+ প্র্যাকটিস ক্লাস, তার সাথে 4টা ফুল মক টেস্ট।
ঠিক আছে, এবং এটার প্রাইস অনলি 699। প্রত্যেকটা টপিক ওয়াইজ প্র্যাকটিস ক্লাস এখানে করানো হচ্ছে। ওকে, তো তোমরা এটা জয়েন করতে পারো। আমাদের আরেকটা চলছে যেটা মক টেস্ট। মক টেস্টের একটা কোর্স আছে, যেটা তোমরা অ্যাপ ডাউনলোড করলে দেখতে পারবে। মক টেস্টের একটা কোর্স আছে, এখানে উইকলি 3টে করে মক টেস্ট এবং তার লাইভ সলিউশন হয়। মানে এটাও একটা প্রায় প্র্যাকটিস ব্যাচের মতনই। আর যাদের যেই কোশ্চেনটা সলিউশন করিয়ে দেওয়ার পরেও বুঝতে অসুবিধা হবে, তাদেরকে আলাদা করে কিন্তু ডিসকাস করে দেওয়া হবে। ঠিক আছে, এবং যাদের এখন মনে হচ্ছে আমাদের এই WBSLST ক্র্যাশ কোর্স চলছে 3 মাস ধরে, এটা 2 ইয়ার্স ভ্যালিডিটিও আছে, মানে তোমরা 2 ইয়ার্স ধরে এই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে, সব পিডিএফ ডাউনলোড করতে পারবে। এখানে সব থিওরি ক্লাস তার পিডিএফ দেওয়া হয়, থিওরি ক্লাস। ঠিক আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস প্রোভাইড করা হয় এবং তার সাথে ক্লাস ওয়ার্কের যে নোটস সেটারও পিডিএফ দিয়ে দেওয়া হয়, সব আপলোড করা হয়। এবং লাইভ ক্লাস তো হচ্ছেই, এখানে কোনো রেকর্ডেডের গল্প নেই, প্রত্যেকটাই লাইভ ক্লাস এখানে। এবং এখানে অলরেডি এখনো 90+ ক্লাস হয়ে গেছে। তো যাদের এই মুহূর্তে এখনো মনে হচ্ছে কিছু টপিকের ওপর থিওরি পড়লে ভালো হতো, তারা কিন্তু এই কোর্সটা জয়েন করতে পারো। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো কি বলছে, দ্য জিওমেট্রিস অফ দ্য স্পিসিস ব্রোমিন 3+ ব্রোমিন 3- অ্যান্ড ব্রোমিন F3 আর রেসপেক্টিভলি কি হবে? দেখো ব্রোমিন 3+, তার মানে এখানে কটা থাকছে ব্রোমিন 3+, মানে এখানে দেখো 6 ইলেকট্রন সিস্টেম হচ্ছে, এটা 6 ইলেকট্রন সিস্টেম। তার মধ্যে একটা ব্রোমিনের 6 ইলেকট্রন আর দুটো ব্রোমিন যোগ হবে, তার মানে দুটো ব্রোমিন যোগ হচ্ছে মানে কি 2 বন্ড পেয়ার তৈরি হচ্ছে, 2 বন্ড পেয়ার এখানে তৈরি হচ্ছে, ভালো করে বোঝো। আর বাকি তাহলে 2 বন্ড পেয়ারের জন্য দুটো ইলেকট্রন লাগছে, তাহলে বাকি কটা থাকছে? 4টে ইলেকট্রন। এই 4টে ইলেকট্রন কি থাকবে? দুটো লোন পেয়ার হিসেবে। এই 4টে ইলেকট্রন দুটো লোন পেয়ার হিসেবে থাকবে। তাহলে এখানে জিওমেট্রিটা কি হয়ে যাবে? ডেফিনেটলি এটা হয়ে যাচ্ছে টেট্রাহেড্রাল। এখানে হয়ে যাচ্ছে এটা টেট্রাহেড্রাল। ঠিক আছে, সেম ভাবে Br3- যদি দেখো, তাহলে এখানে আমরা টোটাল পেয়ে যাচ্ছি কটা ইলেকট্রন? 8টে ইলেকট্রন। 8টে ইলেকট্রন পাচ্ছি, এবং এখানে দুটো ব্রোমিন তোমার বন্ড পেয়ার তৈরি করবে, দুটো বন্ড পেয়ার। তার মানে বাকি যে এক্সেস 6টা ইলেকট্রন থাকছে, এরা 3টে লোন পেয়ার হিসেবে থাকবে, 3টে লোন পেয়ার হিসেবে থাকবে। ঠিক আছে, তার মানে এখানে কোঅর্ডিনেশন নম্বর 5, মানে এটা স্ট্রাকচারটা কি হয়ে যাবে? TBP, ট্রাইগোনাল বাইপিরামিড। ঠিক আছে, আর তার সাথে আছে Br8-3, তাই তো? একটু আগেই এটা দেখেছি আমরা কি স্ট্রাকচার, এটাও ট্রাইগোনাল বাইপিরামিড, আজকেই করিয়েছি একটু আগে। ঠিক আছে, এটাও TBP স্ট্রাকচার। Br8-3 কারণ এখানেও তোমার দুটো বন্ড পেয়ার, তার সাথে প্লাস 3টে লোন পেয়ার আছে। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি। আচ্ছা, এরপর বলছে কেজ টাইপ স্ট্রাকচার অ্যাডপ্টেড বাই B5H11। দেখো B5H11 এটাকে আমরা কিভাবে লিখবো? BH এর হোল 5 প্লাস, দেখো H এর হোল 5 লিখলাম, মানে যতগুলো তোমার বোরন আছে ততগুলোই হাইড্রোজেন নিলাম, বাকি কটা হাইড্রোজেন পড়ে থাকলো? 6টা। ওটাকে যদি 6H+ এইভাবে লিখি, তাহলে এখানে চার্জ হবে 6-। ঠিক আছে, যখন এরকম 6- ফর্মে আমরা পাই, তখন এটা হয়ে যায় তোমার অ্যারাকনো। ঠিক আছে, তখন এটা হয়ে যায় কিন্তু অ্যারাকনো। দেখো যখন এটা আমরা 4- হিসেবে পাই, মানে ধরো B4H8, তাহলে সেক্ষেত্রে এটা স্ট্রাকচার হবে BH এর হোল 4। ঠিক আছে, BH এর হোল 4 প্লাস 4H+, তাহলে এখানে 4- হবে। ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা, এটা কি হয়? এটা হয়ে যায় নিডো। এরকম আর অন্য স্ট্রাকচারও হতে পারে, মানে B5 তার সাথে ধরো H9, তাহলে এটা কি হবে? BH এর হোল 5 প্লাস 4H+, মানে এখানে 4-, তাহলে এটাও কি হবে? নিডো হবে, এটাও নিডো হবে।
ঠিক আছে, এইভাবে আমরা হাইপো ক্লোসো এগুলো পেয়ে যাব। চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন ডি। চলো, বলছে দ্য নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটাল অফ এইচএফ। দেখো এইচএফ মানে 1s একটা ইলেকট্রন, অ্যান্ড ফ্লোরিনের কটা ইলেকট্রন থাকছে, এর 2s আসছে, 2s দুটো ইলেকট্রন, এবং 2p, 2p তে কটা ইলেকট্রন থাকছে, 5টা, তাই তো, 5টা ইলেকট্রন থাকছে। দেখো তাহলে এই যে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রন দুটো, এটা কি থাকবে, এটা নন বন্ডিং হিসেবে থেকে যাবে, তাই তো, এটা নন বন্ডিং ইলেকট্রন হিসেবে থেকে যাবে। ঠিক আছে, আর এই একটা ইলেকট্রন মাত্র কি করবে, একটা বন্ড ফর্ম করবে, বন্ডিং। ঠিক আছে, এর একটা ইলেকট্রন নিয়ে বন্ডিং ফর্ম করবে, তাহলে বাকিগুলো কি থাকবে, আবার বাকি যে 4টে ইলেকট্রন, এগুলো আবার নন বন্ডিং হিসেবেই থেকে যাবে। তাহলে এটাও আমরা পাচ্ছি নন বন্ডিং। আর একটা এখানে ফর্ম করবে মলিকুলার অরবিটাল, যেটা হচ্ছে কি অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং। দেখো ভালো করে, তাহলে এবার এখানে আমরা কি বলবো, কটা নন বন্ডিং ইলেকট্রন আছে, দেখো এখানে 4টে, এখানে 2টো, মানে টোটাল 6টা। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এখানে যে রিয়াকশনটা দেওয়া আছে, ভালো করে দেখো, এটা কি, এটা হচ্ছে একটা আলফা হ্যালোকিটেন। ঠিক আছে, আলফা হ্যালোকিটেন। তো এটা কি হবে, এটা একটা ফেভারোস্কি রিঅ্যারেঞ্জমেন্ট টাইপের একটা তোমার মেকানিজমের থ্রু একটা প্রোডাক্ট এখানে তৈরি হবে। ঠিক আছে, ফেভারোস্কি রিঅ্যারেঞ্জমেন্ট টাইপের এটা একটা রিয়াকশন। তো এখানে দেখো প্রোডাক্টটা কি ফর্ম করবে, প্রোডাক্টটা এখানে কি ফর্ম করছে, দেখো কিটোন গ্রুপ, তারপর আছে তোমার ব্রোমিন, পিএইচ, এমই, ব্রোমিন। ঠিক আছে, এবার এখানে যে রিএজেন্ট দেওয়া আছে ওএমই, ওএমই রিএজেন্ট দেওয়া আছে। দেখো এখানে হাইড্রোজেন যদি ধরি, ওএমই হাইড্রোজেনটাকে অ্যাটাক করলো। ঠিক আছে, এবং এটা নেক্সট, এটা কি হবে, এই যে ইলেকট্রনটা আবার এখানে ঘুরে আসবে। ঠিক আছে, এখানে এই যে ইলেকট্রনটা, এটা কিন্তু আবার এখানে ঘুরে আসবে, ঘুরে এসে মানে, আচ্ছা আর একটা স্টেপ করে নি। দেখো ইলেকট্রনটা ঘুরছে, এখানে ডাবল বন্ড ফর্ম করবে, দিয়ে এটা আবার এখানে যাবে। ঠিক আছে, এখানে চার্জটা যাচ্ছে, তারপর নেগেটিভ চার্জ, এবার এই নেগেটিভ চার্জটা এখানে অ্যাটাক করলে এখানে কি হবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে নেক্সট দেখো, দেখো এইরকম প্রোডাক্ট আমরা একটা পাচ্ছি। ঠিক আছে, এখানে আবার কি হবে, ওমি কার্বনাইল গ্রুপে অ্যাটাক করবে, দিলে এটা ডাবল বন্ডটা এখানে খুলছে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপর নেক্সট হচ্ছে, দেখো এখানে বন্ডটা ঘুরছে, দেখো দিয়ে বন্ডটা আবার ঘুরবে। ঠিক আছে, এই বন্ডটা আবার ঘুরবে, দিলে এরকম একটা প্রোডাক্ট আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে প্রোডাক্টটা কি হয়ে যাচ্ছে, পিএইচ, এমই, ডাবল বন্ড। ঠিক আছে, ডাবল বন্ড, তারপর আসছে কিটো গ্রুপ, তারপর আসছে ওএমই। দেখো
এই যে স্ট্রাকচারটা, এটা কোথায় পাচ্ছি আমরা? 1 নাম্বার, তাই তো? 1 নাম্বার, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো নেক্সট দেখো, এখানে কি হবে? এখানে কাপলিং হবে, ঠিক আছে? এখানে কি হচ্ছে? কাপলিং হবে, দুটো গ্রুপের একসাথে এখানে কাপলিং হচ্ছে। তো এটাও কি হবে? দুটো স্টেপে হবে, ঠিক আছে? এটাও দুটো স্টেপে হবে এবং এখানে ডাইকিটো কম্পাউন্ড ফর্ম করবে, ঠিক আছে? ডাইকিটো কম্পাউন্ড ফর্ম করবে। দেখো তাহলে এখানে কটা কার্বন আছে? 1 2 3 5 6, ঠিক আছে, 6টা আছে। ওকে, দেখো সব অপশন গুলোই ঠিক আছে। এবার এখানে যেটা হচ্ছে, এখানে মেকানিজমটা তাহলে করে দেখতে হবে, নইলে কিন্তু অ্যান্সারটা দেওয়া যাবে না। ও এম ই সিএইচও, ঠিক আছে, সিএইচও। তাহলে এখানে এবার নেক্সট স্টেপে দেখো যেটা আমাদের তৈরি হচ্ছে, দুটো মলিকুল, এই যে কপার অ্যান্ড জেডেন, এর জন্য কি হবে? এটার কাপলিং হয়ে যাচ্ছে, কাপলিং। তাহলে এখানে ফর্ম করছে ওএমই পিএইচ 1 2 3 4 পিএইচ এম, ঠিক আছে? এইরকম আমরা একটা প্রোডাক্ট এখানে পাচ্ছি, দেখো। আচ্ছা, এটা ওএমই, ঠিক আছে, এরকম একটা প্রোডাক্ট আমরা এখানে পেয়ে যাব। এরপর কি করব? দেখো এখানে H2 আছে, তাহলে এই যে স্টেপটা, এটার কি হবে? হাইড্রোলাইসিস হবে। তাহলে হাইড্রোলাইসিস হলে পিএইচ OH OH পিএইচ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে ফর্ম করবে তোমার এই, তাহলে দেখো আমরা যে স্ট্রাকচারটা পাচ্ছি, পিএইচ সিও, এই, তাহলে এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 1 নম্বরটা, ঠিক আছে? এটা 1 নম্বরটা হয়ে যাচ্ছে, দেখো। আচ্ছা, এক না, একটাতে 3 নম্বরটা হচ্ছে অপশন সি, ঠিক আছে, অপশন সি। চলো নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্পিসিস ইজ নট আইসোইলেকট্রনিক উইথ NO? কোনটা আইসোইলেকট্রনিক নয়? দেখো N2, এটা কি? 7 + 7 14, Cn - 6 + 7 আর একটা নেগেটিভ চার্জ মানে 14, NO প্লাস, না 7 প্লাস অক্সিজেনের তোমার প্লাস আছে মানে এটা 7, তাহলে আবার এটা 14, ঠিক আছে? O2 প্লাস, দেখো কার্বনের 6, অক্সিজেনের 8, এটাও হচ্ছে কি? 14। এরপর হচ্ছে O2 প্লাস, O2 প্লাসের হচ্ছে 15, O2 প্লাসের 15 হচ্ছে, তাহলে কোনটা আইসোইলেকট্রনিক নয়? ডেফিনিটলি ডি এরটা আইসোইলেকট্রনিক নয়। চলো নেক্সট, among lithium, nitrogen, carbon and oxygen, which element has the highest first ionization potential? দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, আমাদের জানতে চেয়েছে কার হাইয়েস্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল। তো এখানে কি কি আছে দেখো, লিথিয়াম, লিথিয়ামের ভ্যালেন্সিল 2s1, একটা ইলেকট্রন থাকে। কার্বনের 2s2 2p2, নাইট্রোজেনের 2s2 2p3, আর আছে অক্সিজেন, দেখো 2s2 2p4, ঠিক আছে? তাহলে কার হাইয়েস্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল? হাইয়েস্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল কার হবে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 2p3, মানে এটা আমরা দেখতে পাচ্ছি হাফ ফিল্ড, হাফ ফিল্ড। এই যে 2p4, এটা হচ্ছে মোর দ্যান হাফ ফিল্ড অ্যান্ড মোর দ্যান হাফ ফিল্ড, লেস দ্যান ফুল ফিল্ড, ঠিক আছে? ফুল ফিল্ড, ওকে। আর 2s2 2p2, এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা কি? লেস দ্যান হাফ ফিল্ড, লেস দ্যান হাফ ফিল্ড। এবার দেখো আমরা যখন
একটা তোমার অ্যালং দ্য পিরিয়ড আমরা যখন যাব, ঠিক আছে, অ্যালং দ্য পিরিয়ড আমরা যখন যাচ্ছি, এটা সবগুলোই হচ্ছে পিরিয়ড 2 এর এলিমেন্ট, পিরিয়ড 2, তখন আমরা জানি যে আয়নাইজেশন পোটেনশিয়াল কি করে, অ্যালং দ্য পিরিয়ড আইপি ইনক্রিজ করে আয়নাইজেশন পোটেনশিয়াল। তো সেক্ষেত্রে অক্সিজেনের সবচেয়ে বেশি হওয়ার কথা, বাট হবে না কেন? তার কারণ যেটা হচ্ছে হাফ ফিল্ড হয়, যেই অরবিটাল হাফ ফিল্ড হয় সেগুলো কি হয়, এক্সট্রা স্টেবিলিটি একটা পায়। ইলেকট্রন গুলো এখানে কি হয়, এক্সট্রা স্টেবিলিটি পায়, যেটা আমরা এক্সচেঞ্জ এনার্জির কনসেপ্টে বুঝতে পারি। ঠিক আছে, এক্সচেঞ্জ এনার্জি। তো এখানে দেখা যাচ্ছে এই যে কনসেপ্ট অনুযায়ী দেখা গেছে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডের মধ্যে হাফ ফিল্ড কনফিগারেশন হচ্ছে স্টেবল হয়, এবং এর থেকে ইলেকট্রন বের করে নেওয়াটা হাইলি আনফেভারেবল। ঠিক আছে, এর থেকে ইলেকট্রন বের করে দেওয়াটা হচ্ছে হাইলি আনফেভারেবল, এবং এটার জন্য কি হয়, হাইয়েস্ট এনার্জি দরকার হয়, হাইয়েস্ট এনার্জি। আর তোমার ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য হাইয়েস্ট এনার্জি দরকার হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নাইট্রোজেন। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, নাইট্রোজেন। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। For a zero order reaction, the units of the rate constant is expressed. জিরো অর্ডার রিয়াকশনের ইউনিট দেখো, রিয়াকশন অর্ডার আমরা কিভাবে এক্সপ্রেস করি, ডিসি ডিটি ইকুয়াল টু কে ইন্টু সি টু দি পাওয়ার এন, যেটা এন হচ্ছে যেখানে অর্ডার, অর ডিসি বাই সি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কে ডিটি, অর দেখো এবার এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডিসি সি টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কে ডিটি, তাহলে এখানে হয়ে যাচ্ছে টি, তাই তো, টি হয়ে যাচ্ছে সি টু দি পাওয়ার এন, এখানে ডিটি এলে টি এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কে ইকুয়াল টু সি টু দি পাওয়ার 1 মাইনাস এন টি টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, অর দেখো এবার এটা কি জিরো অর্ডার রিয়াকশন, তাহলে কে ইকুয়াল টু হবে সি টু দি পাওয়ার 1 মাইনাস 0। ঠিক আছে, 1 মাইনাস 0, আর টি এর জন্য আমরা যদি, আচ্ছা, টি টু দি পাওয়ার মাইনাস 1। এবার দেখো রেট কনস্ট্যান্টটাকে কিভাবে এক্সপ্রেস করবে, এম নিশ্চয়ই কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করেছে, তাহলে এম টু দি পাওয়ার এটা কি হবে, 1 হবে। ঠিক আছে, এম টু দি পাওয়ার 1, অ্যান্ড টিটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করেছে, তাহলে এস টু দি পাওয়ার মাইনাস 1। দেখো এরকম অপশন কোথায় আছে, অপশন এ তে। ঠিক আছে, অপশন এ তে আছে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য মোস্ট ভিসকাস লিকুইড, কোনটা বেশি ভিসকাস লিকুইড, ভিসকাস মানে কি, ভিসকোসিটি বেশি হবে। দেখো ভিসকোসিটি কার উপর ডিপেন্ড করে, মোস্ট ভিসকাস লিকুইড, ভিসকোসিটি কার উপর ডিপেন্ড করে, ভিসকোসিটি এটা ডিপেন্ড করে ইন্টারমলিকুলার ফোর্সের ওপর, ইন্টারমলিকুলার ফোর্সের ওপর, যে কোনো লিকুইডের ভিসকোসিটিটা ডিপেন্ড করে ইন্টারমলিকুলার ফোর্সের ওপর। ঠিক আছে, এবার দেখো ইন্টারমলিকুলার ফোর্স যত বেশি হবে ভিসকোসিটি তত বেশি হয়, তত বেশি হয়। ঠিক আছে, এবার এখানে যে লিকুইড গুলো আমাদের দেওয়া আছে দেখো, ওয়াটার, মিথানল, ওয়াটার মিথানল, এরা ইথিলিন গ্লাইকল গ্লিসারল, সবাই এরা কি করে, প্রত্যেকে হাইড্রোজেন বন্ড ফর্ম করে। এবার আমাদের দেখতে হবে যে এই যে হাইড্রোজেন ফর্ম, গ্রেটার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড কার ক্ষেত্রে ফর্ম করছে, কার ক্ষেত্রে ফর্ম করছে, দেখো ওয়াটার, ওয়াটার, তারপর মিথানল, এদের মধ্যে কি আছে, একটা করে ওএইচ গ্রুপ আছে। ঠিক আছে, বাট ইথিলিন গ্লাইকলে দেখো আমরা দেখতে পাবো দুটো। ঠিক আছে, দুটো, আবার গ্লিসারলে, গ্লিসারলে তিনটে, CH2 OH, CH2 OH, CH2
OH, তিনটে। তাহলে এক্সটেন্সিভ এখানে কি হবে? এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং, এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং এখানে হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে দেখো অ্যান্সারটা হয়ে যাবে কি? গ্লিসারল। ঠিক আছে, গ্লিসারল অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো নেক্সট হচ্ছে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কার। দেখো হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কার হয়? মেল্টিং পয়েন্টটা ডিপেন্ড করে ইন্টারমলিকুলার ফোর্সের ওপরে, ইন্টারমলিকুলার ফোর্সের উপরে ডিপেন্ড করে। আবার এই ইন্টারমলিকুলার ফোর্সটা কার উপর ডিপেন্ড করে? ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ল্যাটিস এনার্জি যত বেশি হয় তত কি হয়? এদের মেল্টিং পয়েন্ট, মানে এদেরকে গলাতে বেশি পরিমাণে টেম্পারেচার লাগবে। ঠিক আছে, আমরা যে ক্রিস্টাল স্ট্রাকচার যার ল্যাটিস এনার্জি বেশি, সে কি হয়? স্টেবিল হয়। মানে আয়ন, তোমার চার্জ ডেনসিটি, ঠিক আছে, সবচেয়ে ভালো এটা বলা বেটার যে চার্জ ডেনসিটি যার ক্ষেত্রে বেশি হবে তার ল্যাটিস এনার্জি বেশি হয়, কারণ ইউ ইকুয়াল টু মাইনাস এ এন এ জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার বাই আর জিরো। ঠিক আছে, ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন, ওয়ান মাইনাস ওয়ান বাই এন। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে? A equal to মেডালাং কনস্ট্যান্ট। ঠিক আছে, n equal to এখানে বর্ন এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট। আর জিরোটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। ঠিক আছে, তো এখানে দেখো চার্জের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, চার্জ। তাহলে এখানে দেখো ফ্লোরিন, এটার সবচেয়ে ছোট সব হ্যালোজেন গুলোর মধ্যে, তাহলে এর চার্জ ডেনসিটি অনেক বেশি হবে এবং এদের ল্যাটিস এনার্জিও বেশি হবে, তাই এদেরকে ডিস্টর্ট করতে মানে গলিয়ে ফেলতে অনেক বেশি অ্যামাউন্ট হিট লাগবে। সেই কারণে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হয়ে যাবে লিথিয়াম ক্লোরাইডে। ওকে, তো এসএলএসটির কোয়েশ্চেন গুলো শেষ হলো এই পার্টটাতে। এরপর আমি মাদ্রাসার কোয়েশ্চেন করাবো। ঠিক আছে, মাদ্রাসার কোয়েশ্চেন করাবো, এবার আর লেট হবে না, দুটো ক্লাসে কমপ্লিট করব। একটু শরীরের মানে হেলথের একটু ইস্যু ছিল বলে করাতে পারিনি, ভিডিও দিতে পারিনি আর। ঠিক আছে, তো তোমাদের যদি কিছু কোয়ারি থাকে বা তোমরা মক টেস্ট যদি দিতে চাও বা প্র্যাকটিস ব্যাচে যদি জয়েন করতে চাও বা আদার যে কোনো কোয়ারির জন্য এই নাম্বারে কল করে নেবে। ঠিক আছে, চলো।